ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আমি অতনু, আর আজকে আমরা কথা বলবো ব্রিটিশ সাম্রাজ্যকে নিয়ে। আমরা জানি যে বহু বছর ধরে ব্রিটিশ আমাদের উপরে রাজ করে গেছে, আর সেই জন্যে তারা ইন্ডিয়া থেকে ডিফারেন্ট টাইপ অফ ওয়েতে নিজেদেরকে প্রফিট গেইন করেছে। কিন্তু এক্স্যাক্ট তারা কত টাকা ইন্ডিয়া থেকে নিয়ে গেছে তার কি কোনো হিসাব আছে? অবভিয়াসলি হিসাব আছে। রিসেন্টলি অক্সফ্যাম ইনইকুয়ালিটি রিপোর্ট পাবলিশ হয়েছে, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পাবলিশ হয়েছে সুইজারল্যান্ডের প্রথম দিনই। আর এই রিপোর্টে বলা হয়েছে যে ব্রিটিশরা ভারতে রাজ করার সময় রাউন্ড অ্যাবাউট $64.82 ট্রিলিয়ন ইন্ডিয়া থেকে লুট করে নিয়ে গেছে। তো এক্স্যাক্টলি কিভাবে এই লুটটা করলো তারা ডিফারেন্ট সময়, মানে যদি আমরা দেখি রাউন্ড অ্যাবাউট 135 বছর তারা এই লুট সেটা চালিয়েছে। 1765 থেকে 1900 অব্দি প্রায় 135 বছর ধরে তারা এই $65 ট্রিলিয়ন, রাউন্ড অ্যাবাউট $65 ট্রিলিয়ন ইন্ডিয়া থেকে লুট করে নিয়ে গেছে। আর এই টোটাল টাকা যেটা লুট করে নিয়ে গেছে তার 50% টাকা সেইটা ইউকের যারা রিচ তাদের মধ্যে, তাদের 10%-এর মধ্যে ডিভাইড করা হয়েছে। আর রিমেনিং 32% সেটা যারা মিডিল ক্লাস, সেই সময় যারা রিচ হয়েছিল বা সেই সময় যারা মিডিল ক্লাস ছিল তাদের কাছে আছে। আর এই রিপোর্ট পাবলিশ হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। আর এই রিপোর্টের নাম দেওয়া হয়েছে টেকার্স নট মেকার্স, মানে লোকেরটা নিয়ে নাও কিন্তু নিজে মেহনত করে কোনো কিছু কমাও না, যেটা এক্স্যাক্টলি ব্রিটিশ সাম্রাজ্য এত বছর ধরে করে গেছিল। তো এই রিপোর্ট অনুযায়ী এই কাজটা করার জন্য বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল। ফর এক্সাম্পল, ব্রিটিশরা আমাদের ভারতের জন্য যেটা করেছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এমন একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যার কাছে মনোপলি ছিল। তুমি একা যাও, তুমি গিয়ে ভারতে বিজনেস করো, সেখান থেকে প্রফিট গেইন করো, সেই প্রফিটটা তুমি সেটা ইউকেতে পাঠাও, আর যার ফলে ইউকের যেটা ইকোনমিক কন্ডিশন সেটা গ্রো হবে। আর শুধু এটা ভারতের জন্য নয়, ডিফারেন্ট আদার কান্ট্রিজের জন্য আলাদা আলাদা কোম্পানি তৈরি করা হয়। আর যেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কান্ট্রিজতে যায়, তাদের ওইখান থেকে যা লুটপাট করা তারা সেরকম ভাবে করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা করেছিল তাদের মেন ছিল মনোপলি বিজনেস। তারা এই গোটা কাজটা করার জন্য মিলিটারি গঠন করেছিল, যার টোটাল কাউন্ট ছিল রাউন্ড অ্যাবাউট 26 লাখ। যদি আমরা ব্রিটিশ পিস টাইম যেই আর্মিটা আছে তাদের কাউন্ট দেখি, সেক্ষেত্রে এর অর্ধেক হবে। মানে তারা বুঝে গিয়েছিল যে ভারতের উপরে যদি শাসন করতে হয় তাহলে অবভিয়াসলি পুলিশ আর আর্মিকে ইউজ করে ভারতের উপরে শাসন করতে হবে। আর আমরা বলবো আমরা বিজনেস করতে এসেছি, বাট আলটিমেটলি কোনো বিজনেস নয়, তাদেরকে শাসন করে তাদের উপরে জোর জুলুম করে আমরা বিভিন্ন ওয়েতে ভারতকে লুটে তারপরে আমরা এখান থেকে যাওয়ার প্ল্যান করব, যদি খুব প্রবলেম হয় তবেই। তো অবভিয়াসলি সেটা হয়েছিল, সেটা একটা অন্য ব্যাপার, সেটা নিয়ে আমরা হয়তো অন্য কোনো দিন ডিসকাশন করব। তো আজকে যেটা আমরা ডিসকাশন করছি সেই ডিসকাশনে মেন হচ্ছে যে এই রিপোর্টটা এখন সবার সামনে চলে এসেছে। আর আজকের ডেটে যদি আমরা দেখি যারা ইউকেতে সব থেকে বড় লোক, তাদেরও যারা মানে পূর্বপুরুষ ছিল, তাদের ঠাকুরদা বা ঠাকুর, মানে যারা তাদের আগের জেনারেশন ছিল, তারা ঠিক কলোনিয়ালিজমের টাইমেই তারা বড়লোক হয়। আর সেই বড়লোক হওয়ার পিছনে যেই তাদের সম্পত্তিটা, মানে তারা যেটা সেই সময় গেইন করে, তার পিছনে যেটা মেন রিজন ছিল, তার কারণ ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবকিছু লুটে ভারতের থেকে সেই সময় নিয়ে গেছিল। আর টোটাল অ্যামাউন্টটা আমি যেরকম আপনাকে বললাম রাউন্ড অ্যাবাউট $65 ট্রিলিয়ন। আপনি ভাবতে পারেন যে এক্স্যাক্টলি কত টাকা লুটেছে তারা আমাদের কাছ থেকে। আর এই লুট করার জন্যে গোটা পৃথিবীটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছিল গ্লোবাল সাউথ, মানে গ্লোবাল দক্ষিণ, আর একটা হচ্ছে গ্লোবাল নর্থ। গ্লোবাল নর্থে যেসব কান্ট্রিজ আছে, যেরকম আমরা যদি ইউরোপকে নিয়ে নিই ইয়া ফির আমরা নর্থ আমেরিকাকে নিয়ে নিই, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে অনেকটা তারা আমাদের থেকে বেশি বড় লোক। কিন্তু তারা এই টাকাগুলো কোথা দিয়ে পেলো? তারা এই টাকাগুলো পেলো গ্লোবাল সাউথ থেকে। গ্লোবাল সাউথের মধ্যে যেসব কান্ট্রি আছে, যেরকম আপনি ইন্ডিয়াকে নিন, জাপানকে নিন, পাকিস্তানকে নিন, আফগানিস্তানকে নিন, তো বিভিন্ন টাইমে ইভেন আফ্রিকা, সবার থেকে এরা লুটে নিয়ে বিভিন্ন আলাদা আলাদা অর্গানাইজেশন বানিয়ে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বানিয়ে তারা ডিফারেন্ট কান্ট্রিতে শুধু বাণিজ্য করবো বলে গেছে। যাওয়ার পরে তারা কি করেছে, তারা সেইখান থেকে পয়সাগুলো লুটে সব নিয়ে গেছে নিজেদের দেশে। আর এই যে গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থের মধ্যে সব থেকে বড় যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে যে দুটো পার্ট, মানে গ্লোবাল সাউথ যে সে শুধু খেটে গেল আর তাদের থেকে যে আর্নটা হলো, সেই প্রফিটটা যেটা পেলো গ্লোবাল সাউথ খেটে যাওয়ার পরে সেটা পেলো গ্লোবাল নর্থ, এবং তারা রিচ হতে থাকলো। আজকের ডেটেও যেরকম আমি আপনাকে বললাম, আপনি যদি ইউকেতে যান সেক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মধ্যে অনেকেই ইন্ডিয়া থেকে ইউকেতে গিয়ে থাকতে শুরু করেছে, বা তারা থাকতে ভালোবাসে, বা ইউকের লাইফ খুবই বেটার। কিন্তু তার যাওয়ার আগে অবভিয়াসলি একবার ভাবা উচিত যে এক্স্যাক্টলি তারা পাস্টে আমাদের সঙ্গে কি করেছে। ইভেন তাদের আজকে লাইফ যেটা এত সুন্দর, সেটা হওয়ার পিছনে যে আমাদের দেশে কত মানুষের কত কি ক্ষতি তারা করেছে, সেটা একটা অবভিয়াসলি ভেবে দেখা দরকার। তো চলুন, সেটা একটা আলাদা টপিক। এখন আমরা যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে এই গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ।
আমরা যদি দেখি মেনলি যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন, সেই ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেনের সব থেকে বেশিরভাগটা যেটা হতো সেটা হতো ইন্ডিয়ার যে ইন্ডিয়ান কন্টিনেন্টাল তার থেকে। তার মধ্যে বিভিন্ন কান্ট্রি আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে। 1750-তে টোটাল গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের 25% যেত এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্টাল থেকে। অন দ্য আদার সাইড তাদের মানে বিভিন্ন টাইপের বিভিন্নভাবে কাজ করার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যার ফলে আমরা দেখতে পাই 1900 আস্তে আস্তে এটা 2% হয়। তার কারণ কি? তার কারণ ছিল তাদের ডিফারেন্ট পলিসি। তারা নিজেদের তরফ থেকে ডিফারেন্ট টাইপ অফ পলিসি প্ল্যান করেছিল, সেই পলিসিগুলো আমাদের ওপর ইমপ্লিমেন্ট করে, যার ফলে আস্তে আস্তে যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটটা সেটা একদম কমতে কমতে 2%-এ আসে। অন দ্য আদার সাইড এই সব কিছু যেগুলো যাচ্ছিল মানে এক্স্যাক্টলি এই যে গ্লোবাল ইন্ডাস্ট্রি মানে যে চেইনটা পুরো তৈরি হচ্ছিল, সেই চেনে সব থেকে বেশি যারা প্রফিট গেইন করছিল তারা হচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা ইনভেস্ট করেছিল ইউকেতে বসে তারা। কোনো রকম ভাবে কোনো ভারতীয় এর থেকে কোনো প্রফিট গেইন করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রফিটের জন্য ভারতীয়দেরকে শুধু ইউজ করে গেছে। যেই ভারতীয়রা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কাজ করতো তাদের যে ওয়েজেস, সেই ওয়েজেসটা 87 থেকে 95% কম ছিল কম্পেয়ার টু যেই ওয়েজেস ইংল্যান্ডে দেওয়া হতো। তো আপনারা বুঝতেই পারছেন কত কম পয়সায় এরা আমাদেরকে কত বেশি খাটাতো আর কত কিভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করতো। এছাড়াও 1830 থেকে 1920-র মধ্যে 3.7 মিলিয়ন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল থেকে এরা আমাদেরকে ট্রান্সপোর্ট করেছিল নিজেদের জন্য, নিজেদের কলোনিয়াল যে ইন্ডাস্ট্রিগুলো এস্টাবলিশ হয়েছিল, যে মাইন্সগুলো সেইখানে। অবশ্য সেইখানে তারা খুব একটা বেশি স্যালারি প্রোভাইড করতো না, যেরকম ভাবে আমি আপনাকে বললাম এদের স্যালারি যদি ইউকের যারা থাকতো তাদের সঙ্গে কম্পেয়ার হতো রাউন্ড অ্যাবাউট 87 থেকে 95% আমরা কম পেতাম। কিন্তু এরা জোর জবরদস্তি আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাতো, আর যার ফলে যে আউটপুটটা আসতো সেই আউটপুটটা এরা নিজের দেশে নিয়ে যেত বা সেটাকে গ্লোবালি তারা বিজনেস করতো। আমাদের কাছে কোনো রকমই তার কোনো প্রফিটের কিছু ভাগ আমরা পেতাম না। 1875-এ যারা টপ আর্নার্স ছিল গ্লোবালি তারা ছিল ইউরোপিয়ান অফিসার। তার কারণ তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে দেশের যে সম্পদ সেগুলোকে লুটে সেগুলোকে নিয়ে বিজনেস করতো, যার ফলে তারা সব থেকে বেশি আর্ন করতো সেই সময়। এরপরে কিছু টাইম যাওয়ার পরে যারা ট্রেড করা শুরু করলো তারা আস্তে আস্তে উন্নতি করলো নিজেদের পজিশনে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় আজকের ডেটেও যদি আমরা ইউরোপকে দেখি বা যদি আমরা ইউকে দেখি বা যে কোনো কান্ট্রি যেগুলো মেনলি আপনি যদি গ্লোবাল নর্থের বলি যারা খুবই বড়লোক, তাদের এই বড়লোক হওয়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে তারা অন্য কোনো কান্ট্রি থেকে কোনো না কিছু লুট করে সেই পয়সাগুলো নিয়েই তারা বড়লোক হয়েছে। আজকের দিনেও তারা সেই পয়সাগুলোকে নিয়ে কন্টিনিউ করছে, যার ফলে তারা এই যে ল্যাভিশ লাইফস্টাইল বা তাদের মধ্যে যে এত মানে তারা যে নেক্সট লেভেল নিজেদেরকে ভাবে, তো তার পিছনে আমরাই দায়ী, আমরাই তাদেরকে এগুলো করেছিলাম। তো এসব শোনার পরে আপনি বলতেই পারেন যে দাদা সেসব তো বুঝলাম, কিন্তু এটা কি করে হয় যে তারা বললো আর আমরা করে দিলাম? এটা তো হয় না। অবভিয়াসলি তার জন্য তারা দুটো ট্রিক ইউজ করেছিল। কি? প্রথম ট্রিক হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আপনি ভাববেন পাকিস্তানের সঙ্গে ভারতের ভাগ, না, পাকিস্তানের সঙ্গে ভারতের ভাগ সেটা তো অনেক পরে। তার আগেও এরা কি করেছিল, সমাজকে বিভিন্নভাবে ভাগ করেছিল বিভিন্ন ক্রাইটেরিয়াতে, যেমন কাস্ট সিস্টেম, যেমন রিলিজিয়ান, যেমন জেন্ডার। এবং শুধু তাই নয়, তারা ডিফারেন্ট ওয়েতে সমাজ যাতে ভাগ হয়ে যায়, আর শুধু ভাগ হওয়ার পরে তারা ছেড়ে দেয়নি, তারা ডিফারেন্ট মানে সবার নিজেদের মধ্যে মারপিট যাতে হয় সেই ব্যবস্থাটা সুন্দরভাবে করেছিল। যার ফলে আমরা যদি দেখি যে হিন্দু মুসলিমের মধ্যে যে মারপিট, ডিফারেন্ট রিলিজিয়ানের মধ্যে যে মারপিট, সেইগুলো শুরু করার পিছনে তারাই দেয়। তার কারণ তারা জানতো এরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করে এরা কোনোদিন আমাদের এগেনস্টে প্রতিবাদ করবে না, এরা নিজেদের মধ্যেই ঝগড়া করতে থাকবে, আর আমরা সেই সময় যে প্রফিটটা দরকার সেটা আমরা এই প্রফিটটা গেইন করে আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো। এছাড়াও আমরা যদি দেখি তারা আর একটা উপায় ইউজ করেছিল, সেটা হচ্ছে তারা ড্রাগ ইনজেক্ট করেছিল। আর ইউকে এমন একটা কান্ট্রি যে নিজের প্রফিটের জন্য সব থেকে বেশি ড্রাগ ইনজেক্ট করেছিল সেই সময়, যার জন্য তারা ওপিএম এর যে বিজনেসটা, সেই ওপিএম এর বিজনেসটাকে খুবই বাড়ায়। এবং তারা চায় যে ভাই যারা আমাদের আন্ডারে কাজ করছে তারা সবসময় নেশাগ্রস্ত হিসাবে থাকুক, যার ফলে তারা কোনোদিন সঠিকভাবে ভাবনা চিন্তা করতে পারবে না এবং আমাদের এগেনস্টে কোনো রকম প্রোটেস্টও করতে পারবে না। এই চিন্তা করেই তারা এই পদ্ধতিগুলোকে ব্যবহার করেই তারা এত পয়সা ভারত থেকে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে আজকের ডেটে তারা এরকম একটা ল্যাভিশ স্টাইল সবাই লিড করছে, তারা এত কিছু করছে। তো কিন্তু তবু দেখা যায় আগের থেকে ইন্ডিয়া অনেক ফাস্ট মুভ করছে এত কিছু হওয়ার পরও। তো নো ডাউট এইসব শোনার পরে আপনার কোশ্চেন হতে পারে কি আমরা তো তাহলে ক্লেম করতে পারি যে টাকাটা দাও আমাদের? অবভিয়াসলি কেউ টাকা দেবে না, কোনো রকম ভাবে আমরা কোনো কিছু টাকা পাবো না। বাট আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা আমরা গ্লোবালি আরো হাইলাইট করতে পারি। অন দ্য আদার সাইড আপনি কি করতে পারেন, আপনি এই ভিডিওটা আপনার কোনো
যে মানে আপনার কাছের যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করলে কি হবে, তারা জানতে পারবে যে আজকে আমাদের যে অবস্থা তার পিছনে কারা দায়ী, আর আমরা কি ভুল ফার্স্টে করেছিলাম, যে ভুলগুলো আমাদের এখন আর করা উচিত নয়, যার ফলে অন্য কোনো দেশে অন্য কেউ প্রফিট গেইন করতে পারে। তো হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, তার কারণ ভিডিওস অন্যান্য টাইমে আসতে পারে, যখনই আসবে আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই বিষয়ে যে ভারতের থেকে যে এত টাকা লুট করে নিয়ে গেল, এই বিষয়ে আপনার যেটা মতামত প্লিজ কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে বোঝা যায় যে আপনি কিরকম ভাবে আপনি ভাবেন বা আপনি কি ভাবছেন। আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করবো। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনি যাদের সাথে ভিডিওটা শেয়ার করেছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।